বিদ্যুৎ বিল সরাসরি অর্ধেকে নামিয়ে আনতে হবে, এতে কোনো ধরনের অজুহাত চলবে না। ভেবেছিলাম বর্তমান সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নিয়ে ৬ মাস পার হবার পর সমালোচনা হোক, আলোচনা হোক, প্রশংসা হোক, সব কিছু করব। কিন্তু বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে, গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত, ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসা পর্যন্ত সবাই বিদ্যুৎ বিলের কাছে মাথা নত করছে, বিদ্যুৎ বিলের কাছে সবাই আত্মসমর্পণ করছে। আমি নিজেও একটা ছোট্ট অফিস চালাচ্ছি ঢাকায়। আজকে বহু বছর পর বাংলাদেশে এসে ভেবেছিলাম যে খুব স্বল্প পরিসরে স্বল্প খরচে একটা প্রতিষ্ঠান চালাবো, কিন্তু আমি বিদ্যুৎ বিলের কাছে হিমশিম খাচ্ছি যথারীতি। ৫০,০০০ টাকার উপরে বিল। আজ থেকে ১৫ বছর ২০ বছর আগে আমরা কল্পনা করতে পেরেছি যে ৫০,০০০ টাকা বিল দিতে হবে একটা সামান্য হাউস বলুন আর সামান্য ক্ষুদ্র ব্যবসা চালাতে গেলে ৫০, ৬০, ৭০,০০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হবে? কেন এই অবস্থা হবে? আমরা জেনেছিলাম যে বিগত সরকার, শেখ হাসিনা সরকার বিদ্যুৎ চুরি করে এবং বিদ্যুৎ রেন্টাল বিভিন্ন ধরনের অবৈধভাবে ইন্ডিয়ার সাথে ব্যবসায়িক সংযোগ রাখবার জন্য ইন্ডিয়াকে অতিরিক্ত বিদ্যুতের নামে টাকা পাচার করে ইন্ডিয়াকে খুশি করবার জন্য দেখা গেছে বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, যে কারণে বিদ্যুতের মাধ্যমেই মানুষের কাছ থেকে অনেক বিলিয়ন বিলিয়ন টাকা ডলার মানুষের কাছ থেকে, মানুষের পকেট থেকে নিয়ে বহির্বিশ্বের বিভিন্ন ধরনের লবিংয়ের কাছে খরচ করতে হতো বিদ্যুতের মাধ্যমে। বিশেষ করে সবচেয়ে বড় আমাদের সবচেয়ে বড় বাজার তো বিদ্যুৎ বিল। সেখানে এখন কেন এটি হবে? আমি শক্ত কোনো সমালোচনা এখনও করতে চাচ্ছি না। এই সরকারের মাত্র ৫ মাস হয়েছে। বর্তমান জনাব তারেক রহমানের সরকার, জনাব তারেক রহমান যথেষ্ট চেষ্টা করছেন খুব ভালোভাবে দেশকে পরিচালনা করবার জন্য, কিন্তু এই বিদ্যুৎ সেক্টরটা কার হাতে রয়েছে, তারা কিভাবে চালাচ্ছে, তারা কতটা জবাবদিহির আওতায় রয়েছে, এই সব প্রশ্ন আমরা করা শুরু করলে আমার মনে হয় না বিএনপির এতটা সুবিধাজনক জায়গায় আছে যে মানুষের এইসব প্রশ্নের জবাব দিয়ে ঠিকভাবে সামনে এগিয়ে যেতে পারবে। খুব সাবধান। আমি আপনাদেরকে আরও কিছু কথা বলছি ভাইরা। বিদ্যুৎ বিলের ব্যাপারে প্রথমত আমি চাই না এই সরকারের উপরে বিদ্যুৎ বিলকে অজুহাত ধরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসুক। আমি খুব অবাক হব না যদি আসলে বিদ্যুৎ বিলের অজুহাতে এই সরকারকে অন্যান্য ষড়যন্ত্রকারীরা যারা রয়েছে তারা এই বিদ্যুৎ বিলকে পুঁজি করে সরকারকে চাপে ফেলতে পারে। আমি অবাক হব না যদি এরকম কোনো কিছু হয়। আমি চাই না এমন কিছু হোক। সুতরাং এই বিদ্যুৎ বিলের কারণে প্রতিটি সেক্টরে, প্রতিটি মানুষের জীবনের প্রয়োজনীয়, প্রত্যেক দিনের প্রয়োজনীয় প্রতিটি জিনিসের উপরে প্রভাব পড়ছে। এটির জন্য সরকার দল, বিরোধী দল বা বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সরকারের সুবিধাভোগী যারা রয়েছে তাদের পকেটে পয়সা যাচ্ছে, অন্যদের পকেটে পয়সা যাচ্ছে না, এই ধরনের হিসাব নিকাশ এখানে চলবে না। এখানে প্রতিটি মানুষ এফেক্টেড, প্রত্যেকটা জিনিসপত্র এফেক্টেড। মানুষের জীবনের সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের সাথে বিদ্যুৎ জড়িত। সুতরাং বিদ্যুৎ বিল যখন বাড়ে, আমরা হয়তো যারা অবৈধ ইনকামের সুযোগ আমাদের রয়েছে, যারা অনেক বিশাল বিশাল ব্যবসা বাণিজ্যের মালিক, তাদের গায়ে হয়তো লাগে না, তাদের গায়ে লাগে। আসলে কেউই বিদ্যুতের এফেক্টনেসের বাহিরে রয়েছে এটি বলা যাবে না। সবাই বিদ্যুৎ বিলের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন বলতে পারেন এই বিদ্যুৎ বেশি খরচে আনলে মানুষকে তো টাকা দিতেই হবে, এটি সরকারের ব্যাপার। সরকার কোত্থেকে মানুষকে ভালো রাখবে, কোত্থেকে কিভাবে মানুষকে তার নিজের ইনকামের মধ্যে স্বাভাবিকভাবে চলবার মতো অবস্থাতে রাখবে, এটি সরকার দেখবে। সরকারের এত বড় বড় চিন্তার ভাবনার দায়িত্ব আমি গ্রামের একজন রিক্সাওয়ালাকে দিতে পারি না। গ্রামের একজন রিক্সাওয়ালা জানে যে আমি সকালে ঘুম থেকে উঠবো, আমার মাথার উপরে ফ্যান চলবে, আমার মাথার উপরে আমি কোনো রকম একটা লাইট জ্বলবে, এরকম একটা জীবন ব্যবস্থা আমি চাই। আমার বেশি কোনো অর্থের প্রয়োজন নেই। সেই জায়গায় সেই অধিকারটুকু যদি মানুষ না পায়, মানুষ কিন্তু ক্ষুব্ধ হবে। এটি এই বর্তমান জনাব তারেক রহমানের সরকারের জন্য কোনোভাবেই ভালো হবে না। কারণ আগে একচেটিয়া শেখ হাসিনার সরকার মানুষকে যেভাবেই হোক একটা ফ্যাসিজম শক্তির মাধ্যমে কিন্তু মানুষকে চেপে রেখেছিল। মানুষ কথা বলতে পারতো না, মানুষ তার অধিকার নিয়ে কোনো ধরনের কোথাও কথা বলার সুযোগ ছিল না। এখন কিন্তু সেটি নেই। এখন কিন্তু মানুষ কথা বলতে পারে, এখন কিন্তু বিরোধী শক্তি রয়েছে, এখন তৃতীয় শক্তি রয়েছে। কিন্তু ভয় হয় এই শক্তিগুলোকে যখন একে অপরের সামনাসামনি দাঁড় করিয়ে অন্য কোনো শক্তি, যে শক্তি সবসময় চেয়েছে বাংলাদেশকে শোষণ করতে, যে শক্তি চেয়েছে বাংলাদেশকে তার
উন্নয়নের যে পথ পাড়ি দিতে চাচ্ছে সেখান থেকে মানে বের করে দিতে, এই 18 কোটি 19 কোটি মানুষের দেশটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে সেই শক্তির যদি আবার উত্থান হয়, এর জন্য দায়িত্ব কিন্তু সম্পূর্ণ এই 24 পরবর্তীতে যে সরকার রয়েছে সেই সরকার নিতে হবে, এবং 24 পরবর্তীতে যারা সুবিধাভোগী তাদেরকে নিতে হবে। কারণ 24 পরবর্তীতে মানুষ আর এই ধরনের কোনো সংকটের পড়ুক, এটি কখনোই আমরা চাইনি। আমরা চাই না। এই দায়িত্ব থেকে আপনারা নিজেরা রেহাই পাবেন না। এখন অনেক অজুহাত আসতে পারে, মানুষ ভালো থাকতে চায়, এর মধ্যে কোনো অজুহাত মানুষ শুনতে চায় না, দেখতে চায় না। কিভাবে ম্যানেজ করবেন এটি আপনাদের, ম্যানেজ না করতে পারলে আত্মসমর্পণ করুন, হাত তুলে বিদায় নিয়ে নিন। যেসব দায়িত্ব রয়েছেন, তারেক রহমানকে বলবো, আপনি কোনো একটা মানুষকে কোনো দায়িত্ব দিয়ে তার উপরেই সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকবেন না। আপনি পরিবর্তন করুন, বারবার পরিবর্তন করুন। যে আপনার কাছে ভালো কাজ দেখাতে পারবে তাকে রাখুন, যে পারবে না, ব্যর্থ হবে, তাকে সাথে সাথে সরিয়ে দিন। শেখ হাসিনার মতো এতটা মানে যে যাই বলুক, ভাই আমার অমুক মন্ত্রী চাই, এই ধারণা থেকে বের হয়ে আসুন, এই অবস্থান থেকে বের হয়ে আসুন জনাব তারেক রহমান। আমি আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশ সবসময় বাংলাদেশের ক্ষুদ্র দেশ হলেও বিশাল বাজার, কারণ 18-19 কোটি মানুষের বাজার। এখানে বিভিন্ন দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে এগুলিকে আসলে নিয়ে মানুষ, এদেশে কিছু কিছু মুষ্টিমেয় কয়েকটা ব্যবসায়ী পরিবার, তারা কিন্তু মানুষকে সেবামূলক ব্যবসা করে না, তারা এখানে সিন্ডিকেট করে তাদের নিজেদের শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থটাকে চিন্তা করে। আমি প্রমাণ সহকারে লিখে দিতে পারবো আপনাদেরকে, আজকে বলে রাখলাম। এদেশের কোনো বড় বড় ব্যবসায়ীরা এদেশে জব ক্রিয়েশন করার জন্য, মানুষকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য, অথবা মানুষের একটা কর্মসংস্থান তৈরির জন্য, দেশের সেবা করবার জন্য, জনগণের সেবা করবার জন্য ব্যবসা করে না। এরা সবাই সিন্ডিকেট করে বড় বড় ব্যবসায়ীগুলি রয়েছে, তেলের বাজারে, বিদ্যুতের বাজার বলুন, গ্যাসের বাজার বলুন, তারপরে যতগুলি বড় বড় বাজার রয়েছে, যেগুলির প্রতিটি মানুষ যেসব পণ্যের সাথে, যেসব সার্ভিস সেবার সাথে প্রতিটি মানুষ সম্পৃক্ত, এগুলিকে এখন সরকারের সাথে মিলেমিশে একটা সিন্ডিকেট করে ফেলা হয়েছে। বসুন্ধরা, মেঘনা, তারপরে টিকে গ্রুপ থেকে শুরু করে যত বড় বড় কোম্পানি রয়েছে, এদের একটা সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেটটার কথা মতোই চলতেছে সব কিছু। এরা যাই বলছে এদের কথাতেই এডিবল অয়েল থেকে শুরু করে আপনার এই যে জ্বালানি, যে আপনার গ্যাস রয়েছে, বিদ্যুৎ রয়েছে, জ্বালানি তেল রয়েছে, সব কিছু এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরাই যেভাবে চায় যত টাকা বাড়াতে হবে তত টাকা বাড়াতে হয়। সরকার বাধ্য, আগে শেখ হাসিনা সরকার বাধ্য ছিল একটা বিষয়ের, একটা কারণে, যে কারণ তার এই ব্যবসায়ীদের ছাড়া তার চলবে না। এখন কেন একই সিন্ডিকেশনের অধীনে বা নিয়ন্ত্রণে থাকবে আমার দেশ, আমার দেশের মানুষ? এখনো সাহস করে এই লোকগুলি বলে যে সরকার যদি আমাদের কথা না শুনে আমরা দাম বাড়িয়ে দিব। এটা হতে পারে না। আমি চাই এদের নিয়ন্ত্রণ থেকে বের হোক বর্তমান সরকার, না হলে এই 24-এর পরিবর্তনের কোনো মূল্য থাকবে না। প্লিজ জনাব তারেক রহমান, আপনি নিজে এগুলিকে হ্যান্ডেল করুন। শক্ত মানুষকে নিয়োগ দিন, যারা এই দেশকে পরিবর্তন করেছে তাদেরকে দায়িত্ব দিন। এবং এই সিন্ডিকেট যারা রয়েছে এদের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সবসময় সজাগ থাকবো, আপনাদেরকে তথ্য দিব, প্রমাণ দিব। আমি লেগে থাকবো। যেসব গ্রুপগুলি আছে এরা মানুষকে সেবার নামে শোষণ করছে। গ্যাস কেন মালিকানায় চলবে? গ্যাস, আমার ঘরের গ্যাস, যে গ্যাস দিয়ে আমার দেশ থেকে উৎপাদন হয়ে অন্য দেশে পর্যন্ত যায়, সেই গ্যাস কেন বোতলে ঢুকবে এবং সেই বোতলের দাম কেন ডেলি বাড়বে? কেন বাড়বে? এই জবাবদিহি করতে হবে। এই আমার দেশের টাকা পয়সা নিয়ে, মানে এই ধরনের ব্যবসার নামে কালো টাকা পয়সা নিয়ে এই ব্যবসাগুলির বিনিময়ে টাকাগুলোকে সাদা করা হচ্ছে। এই সব অনেক তথ্য আছে, আপনাদেরকে বলবো। মিডিয়া সম্পূর্ণ এই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। কোনো মিডিয়া না এইসব নিয়ে কথা বলবার জন্য। আপনারা পাশে থাকুন, আমাকে সাপোর্ট দিন, আমি আপনাদেরকে সব কিছু বলবো ইনশাআল্লাহ।